হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজেশ স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো এবং পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এক্সাম দেবে, তাদের আজকে মেজর পেপার 2 যেটা রয়েছে তার আলোচনার বিষয় বা যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো আইন সংক্রান্ত বিষয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতা যে বন্টন করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই ক্ষমতা বন্টন করে দেওয়া হয় কি কি ব্যাপারে ক্ষমতা বন্টন করা হয় এবং সেই ক্ষমতাগুলো কি কি ধরনের হয়, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন, তো এটা হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 2 এর আলোচনার বিষয়, যা টপিক রয়েছে তোমাদের। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি, সমস্ত সাবজেক্টের জন্য আমরা রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলো তোমরা অ্যাক্সেস নিতে পারবে। তো এবার মেইন টপিকে আসা যাক। কি রয়েছে দেখো, আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে সেগুলো কি রয়েছে দেখো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে অপরিহার্য বৈশিষ্ট্য হলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির মধ্যে আইন বিভাগীয় ক্ষমতা বন্টন করে দেওয়া। ঠিক আছে, তো যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যত রয়েছে, তো যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার এটা প্রধান বৈশিষ্ট্য, যেখানে কি হয় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে বন্টন করে দেওয়া হয়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নিয়মকে মানেনি ভারত। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় যেই নিয়মগুলো রয়েছে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে, তো সেই নিয়মগুলো কিন্তু ভারত গ্রহণ করেনি। ঠিক আছে, তবুও এখানে কানাডীয় পদ্ধতি এবং 1935 সালে ভারত শাসন আইনের প্রভাব যেটা হলো সেটা অনস্বীকার্য। ঠিক আছে, 1935 সালে যে ভারত শাসন আইন, যেটা নতুন আইন গ্রহণ করা হয়েছিল এবং সেক্ষেত্রে অনেকগুলো কিছু পরিবর্তন গ্রহণ করা হয়েছিল আইন সংক্রান্ত বিষয়ে, তো সেই প্রভাব এখানে অনস্বীকার্য। ঠিক আছে, প্রভাব বিস্তার করে। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এবং 245 থেকে 55 নং যে ধারা রয়েছে, সেই ধারাকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্ক আলোচনা করা হয়েছে। তো 245 থেকে 255 নং ধারার মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে, সমস্ত বিষয় হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্র প্রবণতা ছিল যে প্রবল, কিন্তু মূলত এই আইনকে অনুসরণ করে বর্তমানে সংবিধানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তো এই যে ভারত শাসন আইন রয়েছে, তো এই আইনকে অনুসরণ করে কিন্তু কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া হয়েছে বা বিভক্ত করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে উল্লেখিত যে 3টি তালিকা রয়েছে, ঠিক আছে, সেই 3টি তালিকার মধ্যে এটা ক্ষমতাগুলো কিভাবে বন্টন করে দেওয়া হয়েছে সেটা এখন আমরা আলোচনা করব। তো প্রথম যে তালিকাটা রয়েছে সেটা হলো কেন্দ্রীয় তালিকা। ঠিক আছে, একটা 3টা যে তালিকা, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা এবং একটা যুগ্ম তালিকা। তো কেন্দ্রীয় তালিকার মধ্যে যেটা, মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকায় 97টি বিষয় ছিল, কিন্তু কিছু পরিবর্তনের মধ্য দিয়ে সেটা 100টি বিষয় করা হয়েছে। ঠিক আছে, প্রথমে কেন্দ্রীয় তালিকার মধ্যে কিন্তু 97, ঠিক আছে, 97টি বিষয় যুক্ত করা ছিল, কিন্তু পরে সংবিধান সংশোধনের পরে আরো 3টি যুক্ত করা হয়, তার ফলে এটা 100তে গিয়ে পৌঁছায়। ভারতে কেন্দ্রীয় তালিকাভুক্ত যে বিষয়গুলো হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক, যুদ্ধ, শান্তি, পারমাণবিক শক্তি, নাগরিকত্ব,
তারপরে লোক গণনা করা, যে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয় কিন্তু কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ে, বা সমস্ত এই যে বিষয় যে ক্ষমতাগুলো রয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে এই ক্ষমতাগুলো দেয়া হয়েছে। ঠিক আছে, মানে যতগুলো বিষয়, যে প্রতিরক্ষার ব্যাপার যেটা রয়েছে, ঠিক আছে, আমাদের যে প্রতিবেশী দেশের সাথে ভারতের যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি, বিএসএফ যাই বলো না কেন, সমস্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে এদের ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে রাজ্য সরকারের হাতে এই প্রতিরক্ষা ব্যাপারে কোনো ক্ষমতা রাজ্য সরকারকে কিন্তু দেয়া হয়নি। ঠিক আছে, তারপরে পররাষ্ট্র, রেল, ডাক, সমস্ত ব্যাপার, যুদ্ধ, ঠিক আছে, তারপরে পারমাণবিক শক্তি, নাগরিকতা, তো এই সমস্ত ব্যাপারে শুধুমাত্র কেন্দ্রের ক্ষমতা রয়েছে এগুলোকে দেখাশোনা করার। কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলিতে কেবল পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, রাজ্য আইনসভার এখানে কিন্তু কোনো ভূমিকা নেই। তো কেন্দ্রীয় তালিকাভুক্ত এই যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলোর মধ্যে যদি কখনো হস্তক্ষেপ করতে হয় তাহলে শুধুমাত্র পার্লামেন্টের হাতেই এই ক্ষমতাটা রয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো রাজ্য সরকার এই সমস্ত বিষয়ে কখনো কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে, তো এটা হলো কেন্দ্রীয় তালিকার মধ্যে এই বিষয়গুলো পড়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে তালিকাটা রয়েছে সেটা হলো রাজ্য তালিকা। তো কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে, তো এই সমস্ত ক্ষমতাগুলো এই রাজ্য তালিকার মধ্যে দেওয়া হয়েছে বা লিখিত হয়েছে। মূল সংবিধানে রাজ্য তালিকায় ছিল 66টি বিষয়। ঠিক আছে, প্রথম সংবিধান যখন রচনা করা হয় তখন 66টি বিষয় ছিল রাজ্য সরকারের মধ্যে, কিন্তু 42তম সংবিধান সংশোধনের পর সেই সংখ্যাটি দাঁড়ায় হলো 61টি। ঠিক আছে, আরো 5টা দায়িত্ব তাদেরকে কমিয়ে দেওয়া হয়। এই তালিকার বিষয়গুলি হলো পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি রাজস্ব, জনস্বার্থ, পূর্ত, তারপরে কি জল সরবরাহ, রাস্তাঘাট, কৃষি, মৎস্য ইত্যাদি বিভিন্ন বিষয় আরও রয়েছে, যেটা সব মিলিয়ে 61টা বিষয় রয়েছে। এই 61টা বিষয়ের ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের হাতে। ঠিক আছে, এই বিষয়গুলি সম্বন্ধে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে হলো অঙ্গরাজ্যের আইনসভার হাতে। ঠিক আছে, তো এই সমস্ত যতগুলো বিষয় এখানে লেখা রয়েছে রাজ্য তালিকার মধ্যে, এই রাজ্য তালিকার মধ্যে যে বিষয়গুলো যদি আইন প্রণয়ন করতে হয় কখনো, তো রাজ্য সরকারের হাতে তার ক্ষমতা দেয়া হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে মুখ্য তালিকা। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা, এখানে এটা হবে যুগ্ম তালিকা। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাটি খুবই দীর্ঘ বা অনেক বড়, অনেক বেশি বিষয় এটা আছে, যেখানে ক্ষমতা হলো রাজ্য এবং কেন্দ্র উভয়ই কিন্তু এই ব্যাপারগুলোতে ক্ষমতা ভোগ করে থাকে, বা দুইজনেরই হাতে ক্ষমতা দেয়া হয়েছে। এই তালিকাভুক্ত বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে বিবাহ, দেওয়ানি, ফৌজদারি আইন, বিদ্যুৎ সরবরাহ, সংবাদপত্র, শ্রমিক সংগঠন, শিক্ষা, পুস্তক, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে কিন্তু সমানভাবে ক্ষমতা ভোগ করে থাকে। তো যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্য আইনের কখনো বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনটি বলবৎ হবে। তো এই সমস্ত ব্যাপারে যেইখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই সমান ক্ষমতা ভোগ করে থাকে, কিন্তু কখনো যদি এদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কিন্তু কেন্দ্র সরকারের যে সিদ্ধান্তটা হবে বা যে আইন তারা প্রণয়ন করবে সেটাই ধরে নেওয়া হবে। তারপরে রয়েছে কি অবশিষ্ট ক্ষমতা। উপরের উল্লেখিত 3টি তালিকা বাদেও সামাজিক গতিশীলতা রক্ষার জন্য আরো কিছু অবশিষ্ট বিষয় রয়েছে। ঠিক আছে, রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা ছাড়াও আরো কিছু এক্সট্রা কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলির ক্ষমতা ভারতীয় কেন্দ্রকে দেওয়া হয়েছে। তো এই যে ক্ষমতাগুলো রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হলো ক্ষমতা বন্টন, যেখানে কেন্দ্র সরকার। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এখতিয়ার এলাকা। তো এখতিয়ার এলাকার মধ্যে দেখো যে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট
এবং রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্যসভা এক্সক্লুসিভ পাওয়ারের অধিকারী, ঠিক আছে। তো কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে এক্সক্লুসিভ পাওয়ার যে অধিকারটা থাকে সেই অধিকারটা থাকে হলো পার্লামেন্টের কাছে, এবং রাজ্য তালিকাভুক্ত যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোর এক্সক্লুসিভ পাওয়ার বা ক্ষমতা যে ভোগ করে থাকে সে হলো রাজ্যসভা, ঠিক আছে। তো সংবিধানে পার্লামেন্টকে কতগুলি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে, ঠিক আছে। তো পার্লামেন্টের কাছে কিছু কিছু বিষয়ে কেন্দ্রীয় তালিকাভুক্ত রাজ্য তালিকাভুক্ত ব্যাপারে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে। পার্লামেন্টের কাছে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেই ক্ষমতাগুলো রয়েছে সেটা হলো রাজ্যসভায় উপস্থিত সদস্যদের 2/3 যদি প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থের জন্য রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপর পার্লামেন্ট আইন প্রণয়ন করা উচিত, তাহলে সেই বিষয়ে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। তো রাজ্যসভায় 2/3 সদস্য যদি এই প্রস্তাবে গ্রহণ করে যে রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে বা রাজ্যের স্বার্থে যদি আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের করা উচিত, এই ব্যাপারে যদি 2/3 সদস্য যদি প্রস্তাব গ্রহণ দেয় তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু ওই নির্দিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো জরুরি অবস্থায় পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। যে কোনো ধরনের জরুরি অবস্থা, সে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, তারপরে যুদ্ধ জরুরি অবস্থা হোক, আর্থিক জরুরি অবস্থা হোক, এই সমস্ত ব্যাপারে কিন্তু পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা রয়েছে। রাজ্য সরকার যে রাজ্য তালিকা যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের মধ্যে জরুরি অবস্থায় পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। তারপরে কেন্দ্রের আইন এবং রাজ্যের আইনের মধ্যে বিরোধ বাঁধলে কেন্দ্রের আইন প্রাধান্য পাবে। তো কখনো কখনো দেখা দেয় যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আইন নিয়ে কিন্তু তাদের মধ্যে বিরোধ বেঁধে থাকে অনেক সময়। তো এমন যদি কোনো অবস্থা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে কেন্দ্রের যে আইন রয়েছে সেই আইনটাই কিন্তু প্রাধান্য পেয়ে থাকবে। 2 বা ততোধিক রাজ্য আইনসভা অনুরোধ করলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 2 বা তার বেশি রাজ্য যদি এখানে আইনসভার যদি অনুরোধ যদি করে তাহলে কিন্তু পার্লামেন্টের কাছে সেই ক্ষমতাটা থাকবে আইন প্রণয়ন করার ক্ষেত্রে। কোনো আন্তর্জাতিক চুক্তি সন্ধির জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। যে কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত করার জন্য পার্লামেন্ট সেক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারবে। তারপরে রাজ্যপাল ইচ্ছা করলে রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনকে রাষ্ট্রপতির সম্মতির জন্য আটকে রাখতে পারে। তো রাজ্যপাল যদি প্রয়োজন মনে করে তাহলে রাজ্য সরকার কর্তৃক কোনো আইনকে তিনি আটকে রাখতে পারেন শুধুমাত্র কি রাষ্ট্রপতির সম্মতির জন্য, ঠিক। আচ্ছা, তো কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে, তো এই মূল্যায়নে আমরা এটা বলতে পারবো যে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে আইন বিষয়ক ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা স্পষ্ট। মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যতই আইন বন্টন করে দেওয়া হোক না কেন, কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রের মধ্যে যেই সমস্ত আইনগুলো বন্টন করে দেওয়া হয়েছে সেই জন্য কেন্দ্রের যে প্রবণতা ওটা বেশি লক্ষ্য করা যায়, ঠিক আছে। কেন্দ্রের হাতে ক্ষমতাটা যদি দেখি সেভাবে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন বন্টনের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রকে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো রাজ্যকে না দিয়ে কেন্দ্রের হাতে দেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতাসমূহ কেন্দ্রকেই দেওয়া হয়েছে। তো সর্বশেষ যে ক্ষমতার অধিকারী বা যার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে সেটাও কিন্তু কেন্দ্রের হাতেই দেওয়া হয়েছে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য তালিকাভুক্ত ছটি বিষয় যদি বাদ দিয়ে যুগ্ম তালিকাভুক্ত অন্তর করা হয়েছে, ঠিক আছে। তো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যে 6টা বিষয় রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যুগ্ম তালিকার মধ্যে সেগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে। বিশেষ কয়েকটি ক্ষেত্রে রাজ্য আইন প্রয়োগ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। তো এক্ষেত্রে রাজ্য সরকারকেও কিছু কিছু আইন প্রণয়ন করার জন্য কিন্তু রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয়ে থাকে। জরুরি অবস্থা ভারতকে এককেন্দ্রিক রাষ্ট্রে রূপান্তরিত করে। যখন জরুরি অবস্থার ক্ষেত্রে যখন আইন প্রণয়নের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তখন কিন্তু শুধুমাত্র কেন্দ্রের যেই শাসন বা আইন সেটাই প্রয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে থাকে যখন জরুরি অবস্থা কোনো ঘোষণা করতে হয়।
উপরিউক্ত আলোচনাকে অনেকে কিন্তু স্বীকার করে না। তো উপরিউক্ত আলোচনাকে অনেকে কিন্তু স্বীকার করে না, ঠিক আছে। এই যে আমরা আলোচনা করলাম যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে আইনগুলোকে যে এভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রের প্রবণতাটা যে বেশি, তো এই আলোচনাগুলোকে কিন্তু অনেকে স্বীকার করে না বা মেনে নেয় না। আচ্ছা, এ.ডি. পাইলির মতে রাজ্যকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে। তিনি মনে করেন যে রাজ্যকেও যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি বরং জনস্বাস্থ্য, মৎস্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যকে দেওয়ার বিরোধী। তো এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে রাজ্যকে জনস্বাস্থ্য এবং মৎস্য এই দুইটা ব্যাপারে যে ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যের উপর, তো তার মতে এটা কিন্তু রাজ্যকে দেওয়া উচিত হয়নি, যদি কেন্দ্রের হাতেই দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো, তিনি মনে করেন। জে.এন. যোশীর মতে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা পরস্পরের পরিপূরক এবং পরস্পর বিরোধী নয়, ঠিক আছে। তো তিনি মনে করেন যে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে এটা পরস্পরের পরিপূরক। আচ্ছা, প্রকৃত প্রস্তাবে অনেকে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে অসমান বন্টনকে বিবেচনার কথা বলেছেন। তো অনেকে বলে যে ক্ষমতা যে এভাবে বন্টন করে দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেটা আরেকবার যেন পুনর্বিবেচনা করা হয়। ভারতের মতো জনবহুল দেশে বিভিন্ন জাতির আশা আকাঙ্ক্ষাকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত। তো আমাদের দেশে যে জনসংখ্যা এটা কিন্তু অনেক বেশি জনসংখ্যা, তো এক্ষেত্রে প্রত্যেক জনজাতি বা জনসংখ্যা রয়েছে, সমস্ত যে আশা আকাঙ্ক্ষা কিন্তু ভিন্ন হতে পারে, তো সবারই আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া উচিত, তাহলেই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। তাছাড়া ভারতের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আইন বিষয়ক ক্ষমতা বন্টন পুনর্বিবেচনা হওয়া প্রয়োজন, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।